আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লি এসেছেন এবং তার এই দিল্লি সফরে তিনি কি করছেন, কি কথা হলো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে, এই সব বিষয় নিয়ে শুধু ভারত নয়, বাংলাদেশেরও বিভিন্ন সংবাদপত্র, ইউটিউব, তাদের মধ্যে জল্পনার শেষ নেই। আমার এখনকার এই প্রতিবেদনটি এই বিষয়টিকে নিয়ে। আপনারা জানেন, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লি এসেছেন তার ভারতের কাউন্টার পার্ট অজিত ডোভালের সঙ্গে কথা বলতে। একটা তো উপলক্ষ থাকে। উপলক্ষ হচ্ছে কলম্বো সিকিউরিটি কনক্লেভের 7ম অধিবেশন, যে সংস্থার সদস্য হয়েছে বাংলাদেশ মাত্রই গত বছর। একেবারেই সাধারণ একটি সম্মেলন, এর চেয়ে ঢের গুরুত্বপূর্ণ একাধিক সম্মেলনে যেটা ভারতে হয়েছে, বাংলাদেশ সেখানে যোগ দেয়নি। এই বিষয়টি নিয়ে গতকাল একটি প্রতিবেদন করেছি, তাই আজ আর সে বিষয়ে কিছু বলবো না। আজ বলবো খলিলুর রহমান এসে কি করলেন, কি তাকে বললেন ভারতের এনএসএ অজিত ডোভাল। শুরুতেই বলি, খলিলুর রহমান ভারতের সম্পর্ক উন্নয়নের চেষ্টায় এসেছেন বলে কিছু সাংবাদিক যেসব কথা বলছেন সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। তিনি কলম্বো কনক্লেভে যোগ দিতে এসেছেনও যারা বলছেন, সেটাও আসল কারণ নয়। এটা একদম আইওয়াশ। তাহলে খলিলুর রহমান এলেন কেন দিল্লিতে? কেন অজিত ডোভালের সঙ্গে বৈঠক করলেন? আবার দেখুন, এই বৈঠকের জন্য খলিলুর সাহেব এতই উতলা ছিলেন যে একদিন আগেই উড়ে এলেন ভারতে। এইসব ঘটনা একটা ইঙ্গিতই দেয়, সেটা হলো বৈঠকটি নিয়ে খুবই উত্তেজিত বা সিরিয়াস ছিলেন খলিলুর রহমান। এবং খলিলুর রহমান সিরিয়াস হওয়া মানে মোহাম্মদ ইউনূসের সিরিয়াস হওয়া, আর ইউনূস সিরিয়াস হওয়া মানে বাংলাদেশের বর্তমান শাসকদের এবং যে দলগুলো এই সরকারের সঙ্গে আছে তারা সবাই সিরিয়াস। ওই জামাত, বিএনপি, এনসিপি এরা সব সিরিয়াস। মনে রাখা ভালো, খলিলুরের সফরে জামাতের আপত্তি থাকলে এই সফরে তিনি আসতেন না। পরের প্রশ্ন তাই স্বাভাবিকভাবে আসে, কি সেই দরকার যার জন্যে খলিলুর রহমান একেবারে ছুটতে এলেন? বলা হচ্ছে অজিত ডোভালের আমন্ত্রণ পেয়ে এসেছেন তিনি। আমন্ত্রণ কিন্তু গেছে ওই কলম্বো কনক্লেভের আয়োজক দেশ হিসেবে, কোনো ব্যক্তিগত ভালোবাসাবাসী থেকে নয়। এর আগে গত অক্টোবরে, এই 1 মাস আগে, এবারের চেয়ে অন্তত 100 গুণ বেশি 2টি আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল দিল্লিতে। যথারীতি নিমন্ত্রণ গিয়েছিল বাংলাদেশে, আসার কথা ছিল সেনা প্রধান ওয়াকারুজ্জামানের, তিনি আসেননি। এর অর্থ খলিলুর কথা বলতে চেয়েছেন ভারতের সঙ্গে, মানে মোহাম্মদ ইউনূস সাহেব কথা বলতে চেয়েছেন ভারতের সঙ্গে, আর ভারতও চেয়েছে এই সময় কিছু কথা বলতে বা শোনাতে। তাই দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। সেটা খলিলুর চেয়েছেন দ্বিপাক্ষিক বৈঠক, এবং ডোভালও অরাজি হননি। ডোভাল খলিলুর রহমানের বৈঠক যে গতকাল নয়, 19 তারিখে হয়েছে, সেটা আধিকারিক স্তরে বলা হয়েছে। তবে কি কথাবার্তা হয়েছে সে বিষয়ে দুই দেশের সরকারি মহল কিছু বলেনি। তবু খবর তো আর চাপা থাকে না। বিশেষ করে এই বৈঠকে দুই দেশের পক্ষেই বেশ কিছু অফিসারও হাজির ছিলেন, এবং যাকে বলে একেবারে মুখিয়ে ছিলেন খবরের খোঁজে থাকা সাংবাদিকদের দল। তাদেরই বিভিন্ন সূত্র থেকে পাওয়া বেসরকারিভাবে যে খবর পেয়েছি, 2 কথায় বলি সে কথা। বার্তালাপের পশ্চাৎপটে ছিল ভারতের পক্ষ থেকে মুখ্যত 3টি বিষয়। 1, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অতিরিক্ত প্রেম কিভাবে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে
সে ব্যাপারটি বাংলাদেশকে ভালো মতো বুঝিয়ে দেয়া। 2, বাংলাদেশ যেভাবে ইউনূস সরকারের মদতে জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে, সেটা ভারতের শান্তি ও সুস্থিতির পক্ষে যে রীতিমতো বিপজ্জনক, সেটা খলিলুর রহমানকে বুঝিয়ে দেয়া। এবং 3, বিশেষভাবে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বাংলাদেশের প্রত্যক্ষ যোগের পরিণামে ভারত কি করতে চায় বা কি করার প্ল্যান নিচ্ছে, সেটা বাংলাদেশকে বুঝিয়ে দেয়া, যাতে ঠিক পথে ফিরে আসে বাংলাদেশ। আর খলিলুর রহমানের কাছে আলোচনার একটি ছিল এজেন্ডা, ভারত যেন বাংলাদেশে অপারেশন সিন্দুর পার্ট 2 কিংবা নতুন নামে কোনো সার্জিক্যাল স্ট্রাইক না করে। যারা বলছেন খলিলুর রহমান শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং সেই প্রেক্ষিতে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কথা বলতে এসেছেন, তারা এটা মাথায় রাখেন না যে বন্দি প্রত্যর্পণ নিয়ে কথা বলাটা জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের এখতিয়ারে পড়ে না, এটা তাদের কাজ নয়। সুতরাং হাসিনার প্রত্যর্পণ নিয়ে 1 মিনিটের আলোচনাও হয়নি দুজনের দ্বিপাক্ষিক বৈঠকে, এবং সেই বৈঠকটা কিন্তু 2-5 মিনিটের জন্য হয়নি, প্রায় 1 ঘন্টা 40 মিনিট 2 ক্ষেপে সেই বৈঠক হয়েছে গত 19 তারিখে। আমার কাছে যে খবর এসেছে সেটা হলো, অজিত ডোভাল বাংলাদেশের একের পর এক ভারত বিরোধী পদক্ষেপ নিয়ে ভারতের প্রচণ্ড উষ্মার কথা স্পষ্ট করে বলেছেন। একাধিক বার 7 সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার ভীষণ রকমের বিতর্কিত মন্তব্য, প্রাক্তন সেনাকর্তা তথা ইউনূসের অন্যতম কাছের মানুষ ফজলুর রহমানের চীনকে নিয়ে ভারত আক্রমণের প্রস্তাব, এরকম একের পর এক প্রসঙ্গ তুলেছেন অজিত ডোভাল। সর্বশেষ ভারতের 7 সিস্টার্স এবং পশ্চিমবঙ্গ সহ বিস্তীর্ণ এলাকাকে বাংলাদেশের মানচিত্রে অন্তর্ভুক্ত করা এবং সেই মানচিত্র সম্বলিত বইটি পাকিস্তানি জেনারেল সাইর শামসাদ মির্জাকে কেন দিয়েছেন মোহাম্মদ ইউনূস, কোন কথা কোন ছবি মাথায় রেখে, এই প্রশ্নটি করেন অজিত ডোভাল। খলিলুর রহমান এই বিষয়টিতে সরকারের সম্পৃক্ততা এড়িয়ে গিয়ে ওটা শিল্পীদের শিল্পকর্ম বলে বিষয়টি হালকা করার চেষ্টা করেন। অজিত ডোভাল তখন বলেন, ভারতের শিল্পীরা যদি বাংলাদেশের রংপুর ও চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ভারতের মানচিত্রে জুড়ে দেন এবং সেই মানচিত্র সম্বলিত বইটি প্রধানমন্ত্রী মোদি যদি আমেরিকা বা রাশিয়ার প্রেসিডেন্টের হাতে তুলে দেন, তাহলে আপনাদের কেমন লাগবে? ভালো লাগবে কি? লাগবে না। পাকিস্তানের ISI এর মদতে ও বাংলাদেশের সরকারের প্রশ্রয়ে বারবারন্ত হওয়া জঙ্গিরা খোয়াব দেখছে ভারত দখল করে গজাওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করবে, তারা গ্রেটার ইসলামিক বাংলাদেশ তৈরি করবে। ISI এর কর্তারা ঘন ঘন বাংলাদেশ সফর করছে, হাফিজ সাইদের জঙ্গি সংগঠনের নেতারা রংপুর যাচ্ছে, লালমনিরহাট ঠাকুরগাঁওয়ে জঙ্গিরা প্রশিক্ষণ নিচ্ছে, আর ভারত সব কিছু গভীরভাবে দেখছে। তবে দেখার পালা শেষ করে এবার যে কাজে নামার প্ল্যানে পালায় ভারত এসছে, সেটাও ভারতের পক্ষ থেকে অজিত ডোভাল বলে দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একেবারে স্পষ্ট ভাষায় কয়েকদিন আগে বলেছেন, ভারত যুদ্ধ চায় না বাংলাদেশের সঙ্গে, কিন্তু বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী কাজকর্ম হলে, ভারতকে অস্থির করার চেষ্টা হলে অনিচ্ছার সঙ্গে সামরিক অভিযানে নামতে বাধ্য হবে ভারত, আর তার দায় পুরোটাই পড়বে যে বাংলাদেশের ওপরে। সেটা গতকাল 19 তারিখের বৈঠকে আর একবার স্পষ্ট করে দিয়েছেন অজিত ডোভাল। এই প্রসঙ্গে উঠেছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বাংলাদেশের জড়িত থাকার প্রসঙ্গ। দুজন বাংলাদেশি জড়িত নয়, শুধু বাংলাদেশের জড়িত থাকার প্রসঙ্গ। ভারতীয় গোয়েন্দারা জেনেছেন
শুধু দুজন বাংলাদেশি যে বোমা বিস্ফোরণ কাণ্ডে ফ্রন্টম্যান ছিল তাই নয়, এই ষড়যন্ত্রে বাংলাদেশের সন্ত্রাসবাদীদের সঙ্গে দুজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন। তাদের পুরো নাম ধাম খলিলুর রহমানকে দিয়েছেন অজিত ডোভাল। সেই সঙ্গে এটাও বলে দিয়েছেন এদের প্রত্যেককে গ্রেপ্তার করে ভারতে সন্ত্রাসবাদী হামলা চালাবার অপরাধে বিচারের জন্য ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে। এই সঙ্গে অজিত ডোভাল আরও বলেছেন বাংলাদেশে যে জঙ্গি ঘাঁটিগুলো আছে সরকার যেন সেগুলো ভেঙে দেয়। এই ব্যাপারে প্রায় 50টি জঙ্গি ঘাঁটির তালিকা ও তাদের অবস্থান খলিলুর রহমান সাহেবের হাতে তুলে দেয়া হয়েছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা বাংলাদেশের অধিকার, সার্বভৌম অধিকার, কিন্তু সম্পর্ক স্বাভাবিক করার আড়ালে ভারতকে অস্থির করার চেষ্টা হলে ভারত যে সেটা চুপ করে দেখবে না সেটাও জানিয়ে দিয়েছেন অজিত ডোভাল। পুরো ব্যাপারে একটা টাইম শিডিউল ঠিক করে দিয়েছেন অজিত ডোভাল। শুনতে পাচ্ছি আগামী 15 দিনের মধ্যে, কেউ কেউ বলছেন নাকি 20 দিনের মধ্যে, যাই হোক 15 বা 20 যাই হোক, বাংলাদেশ থেকে সদর্থক জবাব না পেলে সামরিক অভিযানে নামতে বাধ্য হবে ভারত। সেই অভিযান সার্জিক্যাল স্ট্রাইকের চেয়ে কিছুটা বেশি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেমন হবে সেই অভিযান? প্রথমত জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিতে সার্জিক্যাল স্ট্রাইক, এবং ওয়ান্স ফর অল শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক এই সুযোগে চিরদিনের মতো চওড়া করে নেয়া, মানে সেটা করতে গেলে পুরো রংপুর ডিভিশনকে ভারতে যুক্ত করে নেয়া। শুধু রংপুর নয়, আবার ওদিকে ভারতের বলছে 7 সিস্টার্স, আমাদের ইউনুস সাহেব বলেছেন 7 সিস্টার্স হচ্ছে ল্যান্ডলকড, আর তিনিই হচ্ছেন মানে বাংলাদেশ হচ্ছেন সমুদ্র গার্ডিয়ান অব দ্য ওশান। সুতরাং ত্রিপুরা থেকে সিধা সমুদ্রে যাওয়ার দূরত্ব মাত্র 28 কিলোমিটারের মতো। এই জায়গাটা ওই নদীর ব্রিজটা, ফেনীর ব্রিজটা নিয়ে নিতে পারলে, এটা নিয়ে নিলে 7 সিস্টার্স সমুদ্রের সঙ্গে যুক্ত হবে, আর চট্টগ্রাম চলে যাবে বাংলাদেশ থেকে। আর বাংলাদেশ 3 দিক নয়, তখন 4 দিক দিয়ে ঘেরাবন্দি হবে ভারতের কাছে। এই খবর শেখ হাসিনার কানে যে পৌঁছয়নি তা নয়, তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বাংলাদেশকে অক্ষত অবিভক্ত রাখতে, কারণ তিনিও তো এটা মানতে পারেন না। কিন্তু তার তো আবার ফাঁসির আদেশ হয়ে গেছে, ভারতকে ঠেকাবার ক্ষমতাই যে তার হাতে নেই। খলিলুর রহমান দেশে ফিরবার পর ইউনুসকে সব বলবেন, তবে মাঝখানে মাত্র 15 কিংবা 20 দিন, তার মধ্যে বাংলা সরকারকে ঠিক করতে হবে তারা দেশকে অখণ্ড রাখতে চায় নাকি বেশ কয়েকটা ভাগে ভাগ করতে চায়। ভারতের বেঁধে দেয়া টাইম বোমা কিন্তু টিক 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 করে চলছে। এখন সিদ্ধান্ত বাংলাদেশের, বাঁচতে চায় না মরতে চায়। ধন্যবাদ। বিস্ফোরণ হলো দিল্লিতে, দিল্লি কোনো প্রতিক্রিয়ায় বাংলাদেশের নাম মুখে আনলো না। আচানক বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিক সম্মেলনে বললেন, আমরা না। সবচেয়ে বড় কথা হলো রাষ্ট্রীয়ভাবে দিল্লির জন্য সমবেদনা না জানিয়ে কেন পররাষ্ট্র উপদেষ্টা এই কাজটি করলেন। হ্যাঁ, দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে, কিন্তু হঠাৎ করে ঢাকায় কেন এরকম প্রতিক্রিয়া? চলুন জানা যাক। দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর ভারতের সরকার এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাউকে দায়ী করেনি। বলা হয়েছে যে এটি একটি সন্ত্রাসী আক্রমণ। তদন্ত চলছে, প্রমাণ সংগ্রহ হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু বলেছিলেন ষড়যন্ত্রকারীরা কেউই রেহাই পাবে না। এখানেই গল্পটা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এর মাঝখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এমন এক মন্তব্য করলেন যা শুনে মনে হলো তিনি যেন আগে ভাগেই আত্মপক্ষ সমর্থনের মঞ্চে উঠে পড়েছেন, যেন ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি এরকম আধুনিক কূটনৈতিক সংস্করণ হচ্ছে। দিল্লিতে হামলা করেছে কেড়ে, আমরা না।
এখন দেখা যাক আসলে কি ঘটেছে। 10ই নভেম্বর সন্ধ্যা 5:52 নয়াদিল্লির লালকেল্লার কাছে 3টি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। 13 জন নিহত, 30-এরও বেশি আহত। এখন পর্যন্ত তার তদন্তের দায়িত্বে থাকা NIA কোনো ধরনের কোনো দেশ বা সংগঠনের নাম প্রকাশ করেনি। তবু ভারতীয় কয়েকটি গণমাধ্যম, বিশেষ করে টাইমস অফ ইন্ডিয়া এবং আজ তাক বাংলায় প্রকাশিত কিছু প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করে তৈয়বার কমান্ডার সাইফুল্লাহ সাইদ দাবি করেছিলেন যে সংগঠনের প্রতিষ্ঠাতা হাফিজ সাইদ বাংলাদেশ হয়ে ভারত আক্রমণের পরিকল্পনা করছেন। তিনি আরো বলেছিলেন, পূর্ব পাকিস্তানের অর্থাৎ বাংলাদেশের ডক্টর ইউনূস যাকে পূর্ব পাকিস্তান বানিয়ে ফেলেছেন, পূর্ব পাকিস্তানের সদস্যরা ভারতের সক্রিয় এবং ভারতকে জবাব দিতে প্রস্তুত। এটুকুই তথ্য। কোনো সরকারি সংস্থা এসব মন্তব্য সমর্থন করেনি, প্রতিক্রিয়াও জানায়নি। ভারতের পক্ষ থেকেও বাংলাদেশকে দায়ী করার মতো কোনো বক্তব্য আসেনি। অথচ গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বললেন, যে কোনো ঘটনার দায় আমাদের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে, এগুলো বিশ্বাস করার কোনো কারণ নেই। বিবেচনা সম্পন্ন যে কেউই এসব বিশ্বাস করবে না। অবশ্যই বিশ্বাস করবে না, কারণ তো বলে নাই কেউ বিশ্বাস করতে। এই বক্তব্যে দুটো জিনিস স্পষ্ট। এক, তিনি ভারত সরকারের নয় বরং গণমাধ্যমের খবরের জবাব দিচ্ছেন। দুই, তার ভাষায় এমন এক ধরনের তড়িঘড়ি আত্মরক্ষার সুর আছে যা অনেক সময় না বললেও বোঝায় যে কেউ হয়তো ভয় পাচ্ছে বা আগে ভাগে দায় মুক্তি চাইছে। প্রশ্ন হলো, ভারত তো এখনো কিছু বলেনি, তাহলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কেন এমন প্রতিক্রিয়া দিলেন? তিনি কি মনে করছেন যে ভারত অবশেষে দোষ বাংলাদেশের ঘাড়ে চাপাবে, নাকি বাংলাদেশের ভেতর এমন কিছু চলছে যা নিয়ে তার নিজেরও অস্বস্তি আছে? অস্বস্তি তো থাকার কথাই, ভারত বিরোধী তৎপরতা তো এই সরকার শুরু থেকেই চালিয়ে যাচ্ছে। আরো প্রেক্ষাপট দরকার। বিস্ফোরণের আগের সপ্তাহেই পাকিস্তানের খাইবার পাখতুনে এক সমাবেশে সাইফুল্লাহ সাইদ প্রকাশ্যে বলেছিলেন, হাফিজ সাইদ এখন বাংলাদেশ থেকে ভারতে হামলার প্রস্তুতি নিচ্ছেন। এই বক্তব্য ভারতের মিডিয়া কভার করেছিল, কিন্তু তখন বাংলাদেশ সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো প্রতিক্রিয়া জানায়নি। প্রতিক্রিয়া তখন জানানোর দরকার ছিল, তো এখন নয়। এই বিস্ফোরণের পর সেটি আবার আলোচনায় আসে। তাই কেউ চাইলে বলতে পারে যে উপদেষ্টা হয়তো আগের এই খবরের প্রতিক্রিয়াতে আজ কথা বলছেন, একটু দেরি হয়ে গেল না? তবু তার কথার সময় এবং ভঙ্গি ছিল অদ্ভুতভাবে প্রতিরক্ষামূলক বা আত্মরক্ষামূলক। একজন কূটনীতিক হিসেবে তিনি বলতে পারতেন, তদন্ত না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য ঠিক নয়, বাংলাদেশ সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে ভারতের পাশে আছে, এতে বিষয়টি স্বাভাবিক থাকতো। কিন্তু যখন তিনি বললেন যে আমাদের উপর দায় চাপানোর চেষ্টা হচ্ছে, তখন তিনি অজান্তেই এমন ধারণা দিলেন যেন বাংলাদেশকেই লক্ষ্য করা হচ্ছে, যেটি করা হয়নি এখনো পর্যন্ত। অন্যদিকে পাকিস্তানের ঘটনাটা ঠিক উল্টো। দিল্লি বিস্ফোরণের পরদিনই ইসলামাবাদের জেলা আদালতের সামনে আত্মঘাতী বোমা হামলায় মারা যায় 12 জন। মুহূর্তের মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতকে দায়ী করে বলেন, এটি ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ। অথচ কয়েক ঘন্টার মধ্যেই তেহরিকি তালিবান পাকিস্তান বা TTP হামলার দায় স্বীকার করে। পাকিস্তানের অভিযোগ তখন অর্থহীন হয়ে পড়ে। অর্থাৎ একদিকে ভারত এখনো তদন্ত শেষ না করে কোনো নাম বলছে না, অন্যদিকে পাকিস্তান প্রমাণ ছাড়াই দোষ চাপাচ্ছে ভারতের উপর। আর এই দুইয়ের মাঝখানে বাংলাদেশ, যাকে এখনো কেউ দায়ী করেনি, সেই বাংলাদেশ আগে ভাগে ঘোষণা দিচ্ছে আমরা না, আমরা না। এখানেই কূটনৈতিক আসলে বিচক্ষণতার ঘাটতি। কারণ আন্তর্জাতিক পরিসরে আত্মরক্ষার ভঙ্গি অনেক সময় আত্মস্বীকারের মতো হয়ে যায়, শোনায়। বিশেষ করে যখন দেশের ভেতরে ধর্মীয় জঙ্গিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে, যে কোনো সময় ক্ষমতা দখল করার চেষ্টা করছে, সীমান্তে অস্থিরতা বাড়ছে, আর কিছু নিষিদ্ধ সংগঠন পুরো বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, তখন এমন বক্তব্য বিদেশে ভিন্ন বার্তা দেয়। আরেকটা দিকও আছে। দিল্লি বিস্ফোরণের ঘটনায় যেসব সন্দেহভাজনের নাম এসেছে, ডক্টর ওমর মোহাম্মদ, ডক্টর মুজাম্মিল শাকিল, ডক্টর আদিল আহমেদ এবং ডক্টর শাহিন শহীদ, তাদের কারো সঙ্গেই বাংলাদেশের কোনো যোগসূত্র পাওয়া যায়নি। কিন্তু এর মানে এই নয় যে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো তদন্তের সময় বাংলাদেশের দিকটি একদমই দেখবে না। তাদের স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন থাকবে, যখন হামলাকারীরা দক্ষিণ এশিয়ার জঙ্গি নেটওয়ার্কের অংশ, তখন তারা কার কার সঙ্গে যোগাযোগে ছিল। এই প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার কাজ ছিল শান্ত থাকা, তদন্ত শেষ হওয়ার অপেক্ষা করা এবং প্রয়োজনে ভারতের সঙ্গে যোগাযোগ রেখে ভুল বোঝাবুঝি ঠেকানো। কিন্তু তিনি উল্টো করে এমন এক মন্তব্য দিয়ে ভারতীয় মিডিয়াকে আক্রমণ করলেন, যেটি হয়তো কেউ খেয়ালই করতো না। মানে মিডিয়া বলেছে, তাতে কি হয়েছে যদি তিনি এভাবে হাইলাইট না করতেন? আসলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন এক ভয়ঙ্কর অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। একদিকে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, অন্যদিকে দেশের ভেতরে ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাব। ফলে সরকারের প্রতিটি বক্তব্যকেই এখন মেপে বলতে হবে। হয় তৌহিদ হোসেনের কথায় সেই ভারসাম্য ছিল না বা হারিয়ে গেছে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জরুরি কাজ হলো আত্মবিশ্বাস দেখানো,
প্রমাণের আগেই নিজেকে নির্দোষ ঘোষণা নয়। কূটনীতি মানে শুধু প্রতিবেশীকে খুশি রাখা নয়, বরং নিজের অবস্থানকে দৃঢ়ভাবে ধরে রাখা। ভারত সরকার এখনো কিছু বলেনি, তাই আমাদের বলারও প্রয়োজন ছিল না। আমাদের উপর দায় চাপানো হচ্ছে। এটা আসলে একদম একটা ঠাকুর ঘরে কেড়ে, যেটা বললাম, মানে কে বোমা মেরেছে, আমরা না। এভাবে আগ বাড়িয়ে বলা মানে নিজের অজান্তেই মানে আলো নিজের দিকে টেনে আনা, যে আমারে দেখো আমি করেছি। দিল্লির বিস্ফোরণের দায় কেউ এখনো বাংলাদেশের উপর দেয়নি, কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার আগ বাড়ানো মন্তব্যে যেন আমরা নিজেরাই সেই দায়ের দরজা খুলে দিলাম। এটি কেবল কূটনীতির ভুল নয়, এক ধরনের আত্মঘাতী তাড়াহুড়া, যার ফল ভবিষ্যতে আরো বড় সংকট ডেকে আনবে। বাংলাদেশ এখন যে অবস্থায় আছে সেখানে সবচেয়ে জরুরি হলো সংযম, বাস্তববাদী বিশ্লেষণ এবং দেশের নিরাপত্তা ব্যবস্থার প্রতি আস্থা পুনর্গঠন। অন্যের অভিযোগের আশঙ্কা নয়, নিজের আত্মবিশ্বাসেই বাংলাদেশকে কথা বলতে হবে। তাহলে প্রমাণ করা যাবে আমরা কোনো দায় নিচ্ছি না, কারণ আমাদের হাতে লুকোনোর কিছু নাই। পাকিস্তান যা বলে দিয়েছে সেটি বলার দরকার নেই। পাকিস্তান তো তৌহিদ হোসেনকে বলে দিয়েছে যে আপনি আগের থেকেই বলেন আমরা না। পাকিস্তানের কথায় নাচলে হবে? পাকিস্তানের কথায় নাচলে হবে না। পাকিস্তানের কথায় নেচে বাংলাদেশের স্বাধীনতাকে বিসর্জন দেওয়ার, সার্বভৌমত্বকে বিসর্জন দেওয়ার কোনো ভালো ফলাফল বই আনবে না। ভালো থাকুন।